লেখা যাচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমাদের নতুন টপিক হলো রক্তচাপ নিয়ন্ত্রণে গ্যারোরিসেপ্টরের ভূমিকা। তো আমরা তো জানি রক্তচাপ জিনিসটা কি, তাই না? রক্তনালীর ভিতরে যে চাপ দেয়, রক্ত সঞ্চালনের সময় রক্তনালীর ভিতরের দেওয়ালে যে চাপ, এটাই হলো রক্তচাপ। ভিতরে নালীর মধ্যে যে চাপ সৃষ্টি করে রক্তচাপ। তো সেই রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিন্তু কিছু নিউরনের ডেনড্রাইট গুলো আছে না? নিউরন তো আমাদের ব্রেনে আছে, সুষুম্না কাণ্ডে আছে এবং শাখা প্রশাখাগুলো গোটা শরীরে আছে, তাই না? রক্তনালীর ভিতরেও আছে। তো এই কিছু রিসেপ্টর আছে, রিসেপ্টর মানে বোঝায় রিসিভ করে, যে হলো কোনো খবর রিসিভ করে তাকে বলা হয় রিসেপ্টর। যে কোনো খবর রিসিভ করে তাকে বলা হয় রিসেপ্টর। এখন রক্তনালীর ভিতরে, ধরো এটা রক্তনালী, এইখানে দেখা যাচ্ছে নিউরনের ডেনড্রাইট একটু একটু করে বের হয়ে যাবে, একটু করে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। এখন রক্ত যদি জোরে চলে, স্বাভাবিকের দিকে যদি বেশি জোরে চলে, তাহলে এই যে নিউরনের ডেনড্রাইট গুলো আছে, শাখা প্রশাখাগুলো আছে, তারা তখন ওখানে বাড়ি খায়। স্বাভাবিকের দিকে অস্বাভাবিক কিছু হলে বাড়ি খাবে জায়গাটা। যেমন ধরো তোমাদের দুইটা এসি দেওয়া থাকলে স্বাভাবিক যখন অস্বাভাবিক হলে তখন তোমরা পিছন দিকে তাকাও যে একটা এসি বন্ধ করেন, তাই না? তাহলে কি স্বাভাবিক হলে তার কিছু বলো না, ঠিক কিনা? তো সেরকম আর কি, যে বা বেশি গরম লাগলে এসি দেওয়া যেতে পারে, সেরকম স্বাভাবিক হলে ও কিছু বলবে না। যখনই অস্বাভাবিক হয়ে যাবে, যখন দেখবে যে রক্ত যেভাবে চলার কথা তার থেকে অনেক জোরে চলছে, তো এরকম যদি অবস্থা দেখে, তাহলে এরা হলো রিসিভ করবে সংবাদটা যে জোরে চলছে, এবং এটা চলে যাবে ব্রেনের মাধ্যমে, স্বয়ংক্রিয় স্নায়ুর মাধ্যমে আর কি। যে এখানে কিছু স্নায়ু আছে, গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু আছে, ভ্যাগাস স্নায়ু আছে, যে এই স্নায়ুগুলা ব্রেনের সাথে কানেকশন, ব্রেনে খবর চলে যায় যে রক্ত জোরে চলছে। তো সেজন্য বলছে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো, ব্যারো মানে চাপ, ব্যারো মানে কি? চাপ। ব্যারো মানে হলো চাপ। আর রিসেপ্টর মানে কি? রিসিভ করা। রিসেপ্টর মানে রিসিভ করা বা গ্রহণ করা, চাপ গ্রহণ করতে পারে, চাপ গ্রহণ করা, এই হলো রিসেপ্টরের বাংলা। তার মানে হলো রক্ত জোরে চলছে না আস্তে চলছে, সবকিছু সে রিসিভ করে ব্রেনে খবর দিবে, ব্রেনে খবর দিবে যে রক্ত এই অবস্থা আছে, ঠিক আছে? তাহলে এই রিসেপ্টরগুলো কোথায় কোথায় থাকে বলা হচ্ছে, এই রিসেপ্টরগুলো আমাদের অ্যাওটিক আর্টস। অ্যাওটিক আর্টস মানে আমরা জানি, আর্টস মানে বাঁকানো কিছু বোঝায়। আর্টসের বাংলা অর্থ বাঁকানো। যে রক্তনালীগুলো বাঁক নেয়, যে রক্তনালীগুলো বাঁক নেবে তাকে বলা হবে আর্টস। আর্টস মানে বাঁকানো, বুঝা গেল কি? এই জন্য এর নাম হলো অ্যাওটা, না বলে অ্যাওটিক আর্টস বলছে, কারণ এই বাঁকানো জায়গাতে, এই বাঁকানো জায়গাতেই কিন্তু আছে হচ্ছে নিউরনের ডেনড্রাইট গুলা বের হয়ে আছে। এছাড়া আরো আছে কোথায়? আরো আছে ক্যারোটিড ধমনীতে, আরো আছে ক্যারোটিড ধমনী। 10 তোমার 10 শুরু করতে বলছে, 10 কিন্তু শুরু করছি, তারপরে দেরি যাচ্ছে। তাহলে এটার নাম হলো অ্যাওটিক আর্টস। অ্যাওটা মানে তো আমরা জানি মহাধমনী, তাই না? অ্যাওটা মানে মহাধমনী, তাই না? আটাডি মানে শুধু ধমনী, আটাডি মানে শুধু ধমনী, আর অ্যাওটা মানে মহাধমনী। আর যখন বলবো আটাডিওল, ওল আছে শেষে, ওল মানে ছোট ধমনী, ওল মানে ছোট ধমনী। তাহলে এটা অ্যাওটিক আর্টস, এটার নাম হলো অ্যাওটিক আর্টস, অ্যাওটিক আর্টস। আর এইগুলোর নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। তো এর নাম কেন ক্যারোটিড হলো? ক্যারোটিড আর করোটিড, হ্যাঁ কাছাকাছি, ঠিক ধরেছো, হ্যাঁ ঠিক ধরেছো। ক্যারোটিড, যেহেতু এই ধমনীগুলা রক্তগুলা মাথায় নিয়ে যায়, তাই এই ধমনীর নাম ক্যারোটিড ধমনী। যেহেতু এই রক্তনালীগুলা মাথায় যায়, তাই এর নাম ক্যারোটিড, বুঝা গেল কি? তো যেখানে স্নায়ুগুলো থাকে সেই জায়গাটাতে কিন্তু একটু স্ফীতি অবস্থা থাকে। স্ফীতি মানে যেই জায়গায় স্নায়ু থাকে তার সেই জায়গাগুলো একটু স্ফীতি থাকে, একটু স্ফীতি। হ্যাঁ, যেখানে ধরো স্নায়ুগুলো থাকে সেই জায়গাটা সামান্য একটু স্ফীত হয়ে থাকে, সামান্য একটু স্ফীত হয়ে থাকে। এই জন্য এর নাম বইয়ের মধ্যে দেখবা এই জায়গাটার নাম ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস,
ক্যারোটিড সাইনাস। বুঝতে পেরেছো? এমন ভাবে শুনতে হবে পড়াগুলা যেন তোমাকে বাসায় মুখস্থ করতে না হয়। যে রক্তবাহিকার মানে সবগুলো রক্তবাহিকার মধ্যেই কি হচ্ছে ডেন্ড্রাইট থাকে? না, সবগুলোতে থাকে না। কেন? না, সবগুলোতে ডেন্ড্রাইট থাকে, কিন্তু এই কাজের জন্য সবগুলোতে থাকে না, এক এক কাজে থাকে। মানে ওখান থেকে উদ্দীপনা নেবে যে হচ্ছে বেশি রক্ত প্রবাহিত হচ্ছে, এই হলো রক্তের দায়িত্বে আছে। এছাড়া আমাদের সকল রক্তনালীর ভিতরেই কিন্তু স্নায়ুতন্ত্রের ডেন্ড্রাইট আছে। না হলে তো তোমার যে যখন রক্ত নেয় না, ব্যথা লাগে না? ব্যথা লাগা মানে কি? ওখানে স্নায়ুতন্ত্র মস্তিষ্কের খবর হচ্ছে, এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমাদের নিউরনের ডেন্ড্রাইট নাই। তবে সব ডেন্ড্রাইট গুলা এইসব রক্তচাপ খবর পাঠাবে এমন না, এক একটার জন্য এক একটা কাজ আছে, এক একটার জন্য এক একটা কাজ আছে। বুঝতে পারছো? যে আমাদের যেমন শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায় বহিরাগত জীবাণু ঢুকলে, যখন ওই জীবাণুগুলা যখন রক্ত প্রবাহের দিকে যায় তখন ওই ওয়ালে টাচ লাগলেও কিন্তু স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়ে ব্রেনে খবর যায় যে বহিরাগত বস্তু ঢুকছে। তখন সে নির্দেশনা পাঠায় আমাদের শ্বেতকণিকার কাছে, যে তোমরা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করো, তোমরা হচ্ছে ব্রেন একা একা করে স্বয়ংক্রিয়ভাবে এগুলো হয়। অনেক কিছু হয় না স্বয়ংক্রিয়ভাবে, যেমন আমাদের হার্ট চলছে, এটা স্বয়ংক্রিয়ভাবে চলছে, আমরা তো চালাচ্ছি না, তাই না? আমাদের পরিপাকতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে যেগুলো করে সেগুলোকে আমরা বলি সিম্প্যাথেটিক স্নায়ু। হ্যাঁ, স্বয়ংক্রিয়ভাবে করলে সিম্প্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল, মানে আমাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে। কারণ হলো আমরা কিন্তু নিজেরা কিছুই করতে পারবো না, আমরা পরিপাকতন্ত্রের সংকোচন প্রসারণ ঘটাতে পারবো না, হার্ট বন্ধ হয়ে গেলেও আমরা এটা চালু করতে পারবো না, লাংস বন্ধ হয়ে গেলে চালু করতে পারবো না, এগুলো সব স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, এগুলোকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলা হয়। হ্যাঁ, এখানে কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটনাটা ঘটছে। তাহলে ক্যারোটিড সাইনাস কেন হলো? সাইনাস বলতে গহ্বর বা ফাঁকা জায়গা, রক্তনালী যে জায়গাতে স্থিত সেটাই হলো সাইনাস। তো এই সাইনাসে আছে, এজনের নাম হলো ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস নাম হয়েছে। তাহলে আমি আরেকবার বলি, মুখস্থ করে ফেলতে হবে শুনে শুনে, যাতে পরে তুমি আবার বলতে পারো এবং খাতায় লিখতে পারো। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনলে পড়া যত বেশি মুখস্থ হয়, পড়লে অত বেশি মুখস্থ হয় না। হ্যাঁ, বুঝতে পারো কি? ওই জন্য শুনতে হয় মনোযোগ দিয়ে। তাহলে দেখো আমি আরেকবার বলি, টপিকসটা হলো রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। তার মানে হলো যে রক্ত যদি জোরে চলে অথবা আস্তেও চলে, দুটোর উপরেই আমাদের এই নিউরনের ডেন্ড্রাইট গুলা কিন্তু উদ্দীপনা গ্রহণ করে ব্রেনে দিলে ব্রেন সেই অনুযায়ী কাজ করবে, হয় রক্তচাপ কমিয়ে দিবে, না হলে রক্তচাপ বাড়িয়ে দিবে। যেমন ধরো তুমি যখন নিচ থেকে দৌড় দিয়ে যদি দোতলায় আসো, দেখবা হার্টবিট জোরে চলবে, তাই না? আবার একা একাই হার্টবিট ঠিক হয়ে যায় না? তাহলে এইগুলো কিন্তু এইসব করে, এইসব রিসেপ্টর গুলা এই কাজগুলো করে। তো রক্ত জোরে চলার দরকার যখন হয়, যখন এটিপি বেশি তৈরি করতে হবে, যেহেতু তুমি পরিশ্রম করছো, তখন হলো রক্তচাপ বাড়িয়ে দেয়, তখন শ্বাস প্রশ্বাস জোরে হয়, হার্টবিট জোরে চলে। আবার যখন তুমি বসে গেছো তখন তো আর দরকার নাই, তখন আবার একা একাই খবরগুলো যেহেতু ব্রেনে গেছে, ব্রেন তখন পেসমেকার আছে না আমাদের হার্টের সাথে, মায়োজনিক নিয়ন্ত্রণ যেটা গত ক্লাসে বলেছি, তো ওখানে নির্দেশনা দেয় যে তুমি আস্তে আস্তে ইলেকট্রিক সিগন্যাল করো, তখন ও আস্তে আস্তে ইলেকট্রিক সিগন্যাল করে, তখন অটোমেটিকলি স্বাভাবিক হয়ে যায়। বুঝতে পারছো? যেমন ধরো তুমি উঁচু জায়গায় চলার সময় সাইকেলে করে যদি উঁচু জায়গায় যাও, তুমি খুব শক্তি প্রয়োগ করবে না উপরে ওঠার জন্য, শক্তি প্রয়োগ করলা, করে করে উঠলা, পরে দেখা যাচ্ছে গড়ান জায়গা, তখন কিন্তু আর শক্তি প্রয়োগ করবে না, স্বাভাবিক হয়ে যাবে, তাই না? বা স্লো ব্রেক করবে বা এটা সেটা করবা, বেশি জোরে চলে যাচ্ছে তাই। এরকম ব্রেনের এই ক্ষমতাটা আছে। হ্যাঁ, তো ব্রেনের তো অনেকগুলা অংশ আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তো এই রিসেপ্টর গুলা পশ্চাৎ মস্তিষ্কে কাজ করে। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কিছু জায়গা আছে, যেমন মেডুলা বলা হচ্ছে। মেডুলা দেখতে ডালের মতো, এই জন্য মেডুলার বাংলা অর্থ ডাল সদৃশ বা কাণ্ড সদৃশ। বুঝা গেল কি? তো এই জায়গাতে তোমার হচ্ছে যে খবরগুলা নিয়ে, ওই মেডুলাতে অনেক স্নায়ুকোষ আছে, ওখানে খবর দিলে সেই অনুযায়ী কাজ হয়। তাহলে এখন দেখো যে এখানে আমরা তো আসলে কেবল ধরতে গেলে টপিকসটা সম্পর্কে একটু সাধারণ আলোচনা করলাম, এবার বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখো রক্তচাপ কাকে বলে, এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে বোর্ড পরীক্ষায় আসছে। তোমরা অবশ্যই একটু দাগায় নেবে এই কারণে যে, কারণ তোমরা তাহলে বুঝতে পারবা যে এই অংশগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য। যেমন দেখো রক্তচাপ কাকে বলে, এই টপিকসটা কিন্তু দিনাজপুর বোর্ড 21 সালে আসছে। দিনাজপুর বোর্ড 21 সালে আসছে রক্তচাপ কাকে বলে, দিনাজপুর বোর্ড
21 সাল কয়ের জন্য? এছাড়া আসছে ঢাকা বোর্ড 19 সাল কয়ের জন্য? এছাড়া আসছে রাজশাহী বোর্ড 17 সাল, রাজশাহী বোর্ড 17 সাল। তার মানে এটা জ্ঞানমূলক কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আসেনি কিন্তু আসতেই পারে, যেমন হলো সিস্টোলিক চাপ কাকে বলে, ডায়াস্টোলিক চাপ কাকে বলে, এই জিনিসগুলা বোল্ড করা যেগুলো আছে আর কি, সেগুলো মুখস্থ করবা। তো সিস্টোলিক মানে তো আগেই বলেছি, সিস্টোল মানে তো সংকোচন, তাই না? সিস্টোলিক চাপ আর সিস্টোলে একই কথা। সিস্টোলে দন্তেশ্ব আছে, এটা দিয়ে আমরা মনে রাখবো। সিস্টোলে দন্তেশ্ব মানে সংকোচন, মনে রাখার জন্য, ভুলে গেলে এটা মনে রাখবে। সিস্টোলে দন্তেশ্ব মানে সংকোচন। ডায়াস্টল লিখতে বড়, জিনিসটা বড় হবে, তাই না? সিস্টোলিক চাপ মানে আমাদের ভেন্ট্রিকল, মানে নিলয়, তাই না? নিচের দিকে যে ভেন্ট্রিকল আছে, এইটা যখন চাপ দেয় আর কি, এই চাপের কারণে রক্ত যে জোরে ছুটে চলে, ওইটাকে বলা হয় সিস্টোলিক চাপ। সিস্টোলিক চাপটা বেশি, তাই এটা স্বাভাবিক আর কি, স্বাভাবিক গড় 120, আর ডায়াস্টলিক হলো 80, এটা তো জানো, তাই না? তাহলে সিস্টোলিক চাপ হলো, এটা মনে রাখবা 120, এটা হলো স্বাভাবিক গড় হিসাবে ধরা হয়। আর ডায়াস্টলিক যদি হয় তাহলে তো জানোই, ডায়াস্টলিক মানে প্রসারণ হওয়া, এটা হচ্ছে 80, এটা হলো গড়, এটা মনে রাখবা। তবে এখানে সীমারেখা আছে, যেমন 100 থেকে 139 পর্যন্ত হতে পারে সিস্টোলিক চাপ, 100 থেকে 139 পর্যন্ত এটা হলো স্বাভাবিক ধরা হয়। 40 বা তার উপরে হয়ে গেলে ওটাকে উচ্চ রক্তচাপ তার হয়েছে, তার একটা রোগ হয়ে গেছে। রোগ কিভাবে হয়? যখন হলো চর্বি জমতে থাকে, রক্তনালীর ভিতরে ভিতরে চর্বি জমতে থাকে, তখন হচ্ছে রক্ত ঠিকভাবে যায় না বলে তখন কিন্তু ব্রেন থেকে প্রেসার আসে পেসমেকারকে, রক্ত ঠিকমতো যাচ্ছে না, তখন কিন্তু সে জোরে জোরে রক্ত পাম্প করতে নির্দেশ দেয়, মানে হার্টকে। তখন জোরে জোরে রক্ত চলে। তো চর্বি থাকার কারণে ওটা স্বাভাবিক হবে না। তো কারণ কেন স্বাভাবিক হবে না? কারণ ব্রেন দেখছে কোষগুলোতে তো অক্সিজেন পৌঁছাচ্ছে না, পুষ্টি পৌঁছাচ্ছে না, তাই হলো ও আর এটাকে স্বাভাবিক করে না। আর চর্বি না জমলে আর কি, এমনি যদি আমাদের দৌড়াদৌড়িতে যদি হয়, প্রেশার বেড়ে যায়, তখন কিন্তু ওটা স্বাভাবিক হবে। কিন্তু যেটা আমাদের রোগ হয়ে যাবে সেটা স্বাভাবিক হবে না, সেটা স্বাভাবিক হবে না। ব্রেন হলো পাঠানোর জন্য অবিরাম নির্দেশনা দিতেই থাকবে সারাক্ষণ, এটা রোগ হয়ে গেল। আর এমনিতে তুমি দৌড়ঝাঁপ করে হঠাৎ প্রেশার বেড়ে গেছে, এটা তোমার প্রেশার না, হ্যাঁ, এটা তো হলো স্বাভাবিক যখন স্থায়ীভাবে থাকে তখন। তাহলে এটা মনে রাখবো, সিস্টোলিক চাপ কাকে বলে, ডায়াস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ মনে রাখবা ভেন্ট্রিকলের সংকোচন জনিত যে চাপ, সেটাকে বলা হয় সিস্টোলিক চাপ। ডায়াস্টল হলো এটা অলিন্দের প্রসারণ জনিত চাপ, অলিন্দের প্রসারণ জনিত চাপ, এটা হলো ডায়াস্টলিক চাপ। তো মনে রাখতে হবে আমাদের যে পেসমেকার আছে, যেটা রূপান্তরিত মাংসপেশি, তাই না? মনে আছে তো তোমাদের, তাই না? যে কোথায় ছিল, যে ডান অ্যাট্রিয়ামে, ওখানে ডান অ্যাট্রিয়ামের ওখানে তো ছিল, সুপিরিয়র ভেনা বিভাগ সংযোগস্থল। ডান অ্যাট্রিয়াম, ঠিকই ধরেছো, ডান অ্যাট্রিয়াম। আর ট্রাইগ্লিসারাইডের পেছনে থাকে অ্যাভিনল, এই জায়গায় কিন্তু আসলে এভাবে থাকে, তাই না? তো এই গোটাটাকে আমরা SAN বলি, তাই না? SAN, গ্রিক কার্বনে আছে। SAN নামকরণ কেন হলো? কারণ ওই যে হচ্ছে সুপিরিয়র, একে একে বলো, আচ্ছা তুমি বলো প্রথমে। হ্যাঁ, সুপিরিয়র ভেনা কোভার ওখানে আছে, আর হচ্ছে অ্যাট্রিয়ামের ইয়েতে, এই কারণে হ্যাঁ, সুপিরিয়র ভেনা কোভার এখানে আছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে এই S দ্বারা সাইনাস বোঝায়। হ্যাঁ, এর দ্বারা সাইনাস, কারণ কি এখানে দেখো একটা গহ্বর, ওই গহ্বরের মধ্যে রূপান্তরিত মাংসপেশি, আর এই রূপান্তরিত মাংসপেশি ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছে দুই দিকেই, তাই না? দুই দিকে ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছে, দুই দিকে ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছে। তাহলে এই জিনিসটার নাম হলো সাইনাপটিক নোড। এটাকে আমরা পেসমেকার, পেস মানে গতি, মেকার মানে তৈরিকারী, গতি তৈরি করে, তাই না? মুভমেন্ট করে। তো মনে রাখতে হবে ইলেকট্রিক সিগন্যালের কারণে অলিন্দদ্বয়ের সবসময় সংকোচন হয়, প্রসারণ হয়, এটা ইলেকট্রিক সিগন্যালের জন্য না। এটা বই লেখা নাই, আমরা হায়ার লেভেল বই পড়ছি, তোমাদের বই এটা বলা নাই কিন্তু, হ্যাঁ, কিন্তু জেনে রাখতে হবে। হ্যাঁ, ইলেকট্রিক সিগন্যালের কারণে সবসময় হার্টের সংকোচন হয়,
এটা বলা নাই, কিন্তু কোনটার কারণে কি হয় বলা আছে? বলা নাই, আমি পড়ে দেখছি বলা নাই। কিন্তু হলো ইলেকট্রিক সিগন্যালের কারণে সবসময় হাড়ের ঘাটতি সংকোচন হয়। ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছে না, আবার প্রসারিত হয়েছে, আবার দিকে ঘাট করে বন্ধ, এরকম এইভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে ডায়াস্টোলিক চাপটা সেটা হলো একটু কম হয়, সিস্টোলিক চাপ বেশি। তাহলে এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বো। এখন আরেকটা বিষয় আমাদের পড়তে হবে যে স্পিগমোম্যানোমিটার এটা কি, এটা আমরা জানবো যে মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নামই হলো স্পিগমোম্যানোমিটার। তো আসলে স্পিগমোম্যানোমিটার তো এটা জানলাম রক্তচাপ পরিমাপক যন্ত্র, রক্তচাপ পরিমাপক যন্ত্র, কিন্তু আসল বাংলা কি স্পিগমোম্যানোমিটারের বলো তো? আসল বাংলা প্রথম হলো স্পিগনো, সাইনাসের সাথে কিছু জড়িত জানি না। না, তারপর হলো ম্যানোমিটার, স্পিগনো মানে হলো নাড়ি বা ওই যে রক্ত নাড়ি, এই যে আমাদের পালস, নাড়ি বা পালস, নাড়ি বা আমরা পালস বলি না, নাড়িকে আমরা পালস বলি। হ্যাঁ, এখানে এখানে যে ধমনীটা আছে আমাদের এখানে কিন্তু পালস পাওয়া যায়, নাড়ির যে কম্পন, রক্ত যে যাচ্ছে সেটা কাঁপে না, তো ওইটা আর কি। তো এই জন্যে তারপরে স্পিগনো মানে নাড়ি বা পালস। মনোমিটার, মনোমিটার মানে হলো চাপ মাপার যে মিটার, চাপটা কত এটা মাপার যে মিটার সেটা হলো মনোমিটার, চাপ মিটার। তাহলে মনোমিটার মানে চাপ মাপার মিটার বা চাপ মিটার, চাপ মিটার। বুঝতে পেরেছো? তাহলে নাড়ি বা পালস যেটা আছে সেটার চাপটা কেমন, সেটার চাপটা কেমন, কত জোরে জোরে টিকটিক করছে, ওই যে মানে আপ ডাউন করছে কত জোরে জোরে, এটা মাপার যে যন্ত্র সেটা হলো স্পিগমোম্যানোমিটার। বুঝতে পারছো? তাহলে নামকরণটা স্পিগমোম্যানোমিটার কেন হয়েছে বুঝা গেল? হ্যাঁ বল। ডায়াস্টোলিক চাপ কম আর সিস্টোলিক চাপ কেন বেশি হয়? কারণ দেখো যে সংকোচনের সময় যেটা হয় খুব ফোর্স কাজ করে, যেমন বেলুনের যদি ফুলানোর সময় কিন্তু ধীরে 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 আমরা ফুলাই, তাই না? সংকোচনে একবারে ঘপ করে সব বাতাস বের হয়ে যায়। তো সংকোচনে প্রেসারটা বেশি থাকে, কারণ কি ইলেকট্রিক সিগন্যালে আমাদের খুব জোরের উপরে চাপ তৈরি হয়, আর ওটা তো ইলেকট্রিক সিগন্যালের কারণে হচ্ছে না, ও তার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে, ধীরে 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 ফিরে যাচ্ছে। হ্যাঁ, এই কারণেই তোমার হচ্ছে যে সিস্টোলিক চাপ সবসময় বেশি হয়। তাহলে স্পিগমোম্যানোমিটার কেন হলো এটা বুঝলে। এবার পরের পৃষ্ঠায় আসো, ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর কাকে বলে এটাও কিন্তু অনেকবার আসছে, দেখো এটা আসছে রাজশাহী বোর্ড 19 সালে। ব্যারো রিসেপ্টর কাকে বলে? না, কয়ের জন্য, কয়ের জন্য আসছে যে ব্যারো রিসেপ্টর কাকে বলে, কয়ের জন্য। রাজশাহী বোর্ড 19 সাল, কয়ের জন্য ব্যারো রিসেপ্টর কাকে বলে। এরপরে আসছে সিলেট বোর্ড, সিলেট বোর্ড 19 সাল, কয়ের জন্য। পার্থক্য তুমি তোমার বইয়ে মিথিলের বই থেকে লিখে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিলেট বোর্ড 19 সাল, কয়ের জন্য আসছে, তার মানে এটা গুরুত্বপূর্ণ। একই সাথে এটা আসেনি কিন্তু তারপর পরে রাখতে হবে পাশাপাশি অংশ, সেটা হলো ব্যারো রিফ্লেক্স কাকে বলে। তাহলে প্রথমে তো আমরা জেনেছি যে কেন নাম ব্যারো রিসেপ্টর হলো। ব্যারো মানে চাপ, রিসেপ্টর মানে যে গ্রহণ করে, চাপ গ্রহণ করে, সেই অনুযায়ী কাজ করে, সেটাই তো হলো ব্যারো রিসেপ্টর। তাহলে ব্যারো রিফ্লেক্স কাকে বলে, এখানে কিন্তু লেখার সময় কোথা থেকে লিখবা, এটা ক্ষয়ের জন্য আসবে, ক্ষয়ের জন্য আসবে না। এই যে এসব স্নায়ু, ব্যারো রিসেপ্টরের পরে দেখো লেখা আছে এসব স্নায়ু, তোমরা এখানে লিখবা যেসব স্নায়ু, এখানে একটু লিখে ফেলো যেসব স্নায়ু, এসবের জায়গায় লিখবা যেসব স্নায়ু। যেসব স্নায়ু প্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে বার্তা পাঠায় তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হৃদস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিককরণে ভূমিকা পালন করে। সামগ্রিক প্রক্রিয়াটি হলো ব্যারো রিফ্লেক্স। রিফ্লেক্স মানে প্রতিবর্তী ক্রিয়া, তাই না? রিফ্লেক্স মানে প্রতিবর্তী ক্রিয়া, মানে তাৎক্ষণিক কোনো কিছু হলে এটাকে আমরা রিফ্লেক্স বলি, তাই না? যেমন আলোর প্রতিসরণ, এটাও কিন্তু এক ধরনের রিফ্লেক্স, রিফ্লেকশন বলা হয়, তাই না? আলোর প্রতিসরণকে বলা হয় রিফ্লেকশন। আলো এখানে পড়বে, দিয়ে ঘাট করে আবার সরে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু এরকম হয়, তাৎক্ষণিক ভূমিকা রাখবে। যখনই এখানে তোমার জোরে রক্ত হবে তখন সাথে সাথে খবর যাবে ব্রেন, সাথে সাথে সে অনুযায়ী কাজ করবে। এবং এই জিনিসগুলা প্রতিবর্তী ক্রিয়াটা কেমন, যে এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়, সবসময় নিজের ইচ্ছা থেকে হয় না। হ্যাঁ, যেমন আমাদের হঠাৎ করে চোখের কাছে যদি তুমি আঙুল দিয়ে দাও, চোখ একা একা বন্ধ হবে, এটা হলো রিফ্লেক্স, তাৎক্ষণিক, তাই না?
তো স্বয়ংক্রিয়ভাবে তুমি পড়ে যেতে লাগলে একা একা তোমার হাত সামনে চলে আসবে। তুমি নিজের ইচ্ছে যদি হাত দিতে চাও অনেক সময় মিস হয়ে যেতে পারে, একা একাই হাত সামনে চলে যাবে। কাটা ফুটলে, পায়ে কাটা ফুটলে দেখবা গোটা কাটা কখনো ফুটে না, একটু ফুটতে আমরা পা উঠাইনি কেন? ওই যে রিফ্লেক্স, তাৎক্ষণিক স্বয়ংক্রিয় স্নায়ু তোমাকে উঠাই দেয়। বুঝতে পারছো? এটা এরই না হলো রিফ্লেক্স, তাৎক্ষণিক হওয়া। এবার দেখো সৃজনশীলের জন্য এটা, যদি এটা হচ্ছে আসতে দেখা যায়নি খুব একটা, তারপর আমরা হলো পড়ে রাখবো, সোজা জিনিস, কঠিন না, বানাই লিখবা তোমরা। তো যখন এটা বলবে ব্যারো রিসেপ্টর বর্ণনা করো বা বিশ্লেষণ করো, মানুষের রক্তনালীর মধ্যে এমন কিছু স্নায়ুপ্রান্ত আছে যারা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটা ধরো উদ্দীপক। এখন বললো উদ্দীপকটি কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। তখন তুমি দেখবা যে ব্যারো রিসেপ্টর দুই ধরনের, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের ঘটনাটা কি সেটা আমরা একটু আরেকবার শুনে নিই। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের ঘটনাটা হলো ওই যে বলছিলাম, আবারও প্রথম দিকে বলি, যে যদি রক্ত কোনো কারণবশত জোরে চলে, যেমন ওই যে বললাম তুমি দৌড় দিয়ে দোতলায় তিনতলায় উঠছো, তখন রক্ত জোরে চলবে, তাই না? তো জোরে চললেই সেটাকে স্বাভাবিক করার কাজটা করার জন্য আমাদের রক্তনালী, সেটা আবার সব জায়গায় সব স্নায়ু তো থাকে না, সব জায়গায় স্নায়ু আছে কিন্তু সবাই এক কাজ করে না, এক একজন এক এক কাজ করে। তো রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য তিন ধরনের স্নায়ু গুচ্ছ আছে। একটা থাকে ডান দিকের, একটা থাকে ডান দিকের ক্যারোটিড ধমনীতে, একটা বাম দিকের ক্যারোটিড ধমনীতে। ক্যারোটিড ধমনীতে একটা জায়গা থাকে যে জায়গাটা একটু স্থিত, সেটার নাম ক্যারোটিড সাইনাস। সেখানে নিউরনের ডেন্ড্রাইটগুলো বের হয়ে থাকে। এবং আরেকটা থাকে অ্যাওটিক আর্চ। আর্চ মানে বাঁকানো। তাহলে মহাধমনীটা যখন বাঁক নেয়, ওই বাঁকের ওই জায়গাতে নিউরনের ডেন্ড্রাইট বের হয়ে আসে। তো রক্ত যদি জোরে চলে তাহলে এখানকার সাথে কানেকশন আছে ব্রেনের মেডুলা অবলঙ্গাটা। মেডুলা মানে কাণ্ড বা ডালের মতো দেখতে, অবলঙ্গাটা মানে দণ্ডাকার, দেখতে একবারে দণ্ডাকার। আর মেডুলা হলো একদিকে একটু স্ফীত হয়ে পরে একটু চিকন হয়ে গেছে। ডাল যেমন ধরো নিচের দিকে গোড়ার দিকে মোটা, তারপরে কি একটু চিকন হয়ে যায় না, তো এই জন্য এর নাম হলো কাণ্ড সদৃশ মেডুলা। আর অবলঙ্গাটা মানে দণ্ডাকার, একবারে লম্বা, দণ্ডের মতো। তো এই জায়গাতে অনেক স্নায়ু কোষ আছে। সেখানে একটা জায়গা আছে যার নাম ভ্যাসোমোটর, মানে কিছু স্নায়ু কোষ আছে যারা ভ্যাসোমোটর নামে পরিচিত। কেন ভ্যাসোমোটর নামে পরিচিত? ভ্যাসো মানে ভেসেল, ভ্যাসো মানে ভেসেল, আর মোটর মানে নির্দেশনা, মানে এরা ভেসেল বা রক্তনালীতে নির্দেশনা দেয়, রক্তনালীর উপরে নির্দেশনা প্রয়োগ করে। এই জন্য এইখানকার যে স্নায়ু কোষগুলো আছে তার নাম ভ্যাসোমোটর বলা হয়, তার নাম হলো ভ্যাসোমোটর বলা হয়। তো ভ্যাসোমোটরে খবর যায় যে জোরে জোরে রক্ত সঞ্চালন চলছে, তখন ওই ভ্যাসোমোটরটা দমিত হয়ে যায়। দমিত হওয়া মানে স্লো হয়ে যায়। ও তখন বুঝতে পারে যে তার মানে এখন আর সিগন্যাল দেওয়া যাবে না, তখন সে পেসমেকারকে সিগন্যাল আস্তে করার নির্দেশনা দিয়ে দেয়, যাতে করে ভেসেলগুলা, রক্তনালীগুলা রক্ত জোরে চলাচল বন্ধ করে দেয়। এই জন্য এর নাম হলো ভ্যাসোমিটার, যেহেতু ভেসেলের উপর কাজ করছে, ভেসেলের উপর নির্দেশনা দিচ্ছে, ভেসেলে রক্ত চলাচল আসতে হবে। বুঝা গেল কি? তো এই জন্য বলা হচ্ছে ভেসোমিটারটা তখন দমিত হয়ে যায়। ঠিক আছে? তাহলে ভেসোমিটার দমিত হলে তখন হচ্ছে যে অটোমেটিকলি রক্ত তখন স্বাভাবিক হয়ে যাবে। বুঝতে পারছো? আবার যদি রক্তচাপ পড়ে যায় মানে রক্তচাপ হচ্ছে স্লো হয়ে যায়। এটা অনেক সময় মানসিক আঘাতে হতে পারে। হ্যাঁ, যে হঠাৎ মানসিক আঘাতে দেখা যায় যে আমাদের শরীরে স্বাভাবিকতা আমাদের শরীর পছন্দ করে, অস্বাভাবিকতা তো পছন্দ করবে না। অস্বাভাবিক কিছু হলে তখন হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটে, তাই না? যে যেমন প্রচন্ড শীতে ঠান্ডা লাগলে তোমার হচ্ছে গায়ের লোম খাড়া হয়ে যায়। কেন খারাপ হয়ে যায়? কারণ আমাদের ত্বকগুলো তখন সংকুচিত হয়ে যায়, রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। সংকুচিত হলে ওই যে শুয়েছিল না, তখন খারাপ হয়ে যায়, লোমগুলো তখন খারাপ হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে অস্বাভাবিক কিছু হলে, তাহলে যখনই তুমি মানসিক আঘাত পাবা তখন হচ্ছে রক্তচাপ সাময়িকভাবে স্লো হয়ে যাবে। তো এই স্লো হয়ে গেলে আমার সমস্যা, তাহলে রক্ত ব্রেন পর্যন্ত ঠিক মতো পৌঁছাতে পারবে না, তাহলে তো অক্সিজেনের ঘাটতি হবে, হ্যাঁ, অজ্ঞান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, ওই জন্য অনেক সময় মানসিক আঘাতে অনেক অজ্ঞান হয়ে যায়, কারণ বেশি স্লো হয়ে যায়, ঠিক করার আগে মরে যায়, না অজ্ঞান হয়ে যায়। আমার খুব শখ একদিন অজ্ঞান। আচ্ছা, যে অজ্ঞান হলে কেমন লাগে তাই? আচ্ছা আচ্ছা, অজ্ঞান হওয়া মানে একবারে শাটডাউন হয়ে যাওয়া, মানে তুমি নাই। ঘুম আর অজ্ঞানের মধ্যে অনেক পার্থক্য
আছে। হ্যাঁ তুমি হয়েছে কখনো? না, অপারেশন হয়েছিল তখন তো অজ্ঞান। ও আচ্ছা আচ্ছা। ওটা তো অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে এমনি যাই হোক, তারপর ওটাও একটা অজ্ঞান। অজ্ঞান হলে একবারে শাটডাউন হয়ে যায়, মানে তুমি কোনো স্বপ্ন দেখবে না, কোনো কিছু ইয়ে করবে না, স্বপ্ন দেখবে না অজ্ঞানের। কেউ অজ্ঞানের স্বপ্ন দেখে না, একবারে শাটডাউন। কম্পিউটারে যখন শাটডাউন হয়ে যায় না, রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট না দিলে তো মারা যাবে। ব্রেন একা একা রিস্টার্ট দিতেও পারে আবার, আচ্ছা, মনেও থাকে না, মানে মনে থাকবে না। এবং ব্রেন হচ্ছে যখন বেশি কষ্ট পেয়ে যায়, তখন ব্রেন তখন চিন্তা করে এত কষ্ট পাচ্ছে আমি আর নিতে পারছি না, বরঞ্চ আমি বন্ধ হয়ে যায়। তখন ও একা একাই সুইচ অফ করে দেয়, তার মানে ব্রেন থেকে স্বয়ংক্রিয়ভাবে অফ করে দেয়। ফোন হ্যাং হয়ে যায়, হ্যাঁ, হ্যাং হয়ে যায়, অফ করে দেয়। হ্যাঁ, অফ করে দেওয়ার পর তখন চিন্তা করে যে, পরে আবার ভাবে যে এখন হয়তো সবকিছু স্বাভাবিক হইতে পারে, তখন আবার অন করে দেয়। অত্যাধিক মানসিক চাপ তাহলে না লাগবে, তাহলে অজ্ঞান হতে পারবো। এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি চাপ পড়ে যায়, তাহলে সেই খবরটা মেডুলা অবলঙ্গারে জড়ো হবে। মেডুলা অবলঙ্গারটা তখন বুঝতে পারবে যে আরে রক্ত তো হচ্ছে যে আস্তে চলছে, তখন সে পেসমেকারকে নির্দেশনা দেবে যে তুমি হচ্ছে জোরে জোরে পাম্প করো, ইলেকট্রিক সিগন্যাল জোরে জোরে করো। ইলেকট্রিক সিগন্যাল জোরে করলে তখন হার্টবিট আবার জোরে জোরে হবে। বুঝতে পারলো কি? এইভাবে তোমার হচ্ছে যে, এবং রক্তনালীকে সংকুচিত করে, সংকুচিত করলে চাপ বেড়ে যায়। হ্যাঁ, এই কাজগুলো হবে। এটা হলো উচ্চচাপ ব্যারোসেপ্টর। এবার নিম্নচাপ ব্যারোসেপ্টরটা কি? হ্যাঁ, এটা বলবো না। আচ্ছা, গ্লোসোফ্যারেঞ্জিয়ালের এই স্নায়ুটার কাজ হচ্ছে, গ্লোসো মানে জিহ্বা, গ্লোসো মানে জিহ্বা, আর ফ্যারেঞ্জিয়াল মানে হলো গলা। এই স্নায়ুটা জিহ্বা গলাতেও এর ভূমিকা আছে, এবং এছাড়া আমাদের রক্তনালীতেও এর ভূমিকা আছে। তাহলে এই স্নায়ুটার নামকরণ প্রথমে হয়েছিল, প্রথমে বৈজ্ঞানিকরা দেখছিল যে এই স্নায়ুটার কাজ হলো গলাতে, হ্যাঁ, এবং হচ্ছে আরেকটা কি জিহ্বাতে আছে, তো এই জন্য এর নাম এরকম দিল। পরে দেখছে এর কাজ আসলে রক্তচাপ নিয়ন্ত্রণেও এই ভূমিকা রাখে, পরে দেখলো। তো প্রথমে যেটা নাম হয়েছে ওটাই নাম। এটা হলো 9 নম্বর স্নায়ু। আমরা জানি আমাদের ব্রেন থেকে 12 জোড়া কর্টিক স্নায়ু বের হয়েছে, তাই না? 12 জোড়া, তার মধ্যে এটা হলো নবম আর কি, 9 নম্বরটা নবম, আর ভ্যাগাস হচ্ছে দশম। ভ্যাগাসের বাংলা অর্থ বিচরণ। কেন নাম বিচরণ? ভ্যাগাসের, হ্যাঁ, এটা অনেক জায়গায় বিস্তৃত হয়ে আছে। এটা অনেক জায়গায়, যেমন এটা লাংসে বিস্তৃত হয়ে আছে, হার্টে বিস্তৃত হয়ে আছে, গলায় বিস্তৃত হয়ে আছে, পাকস্থলীতে বিস্তৃত হয়ে আছে, অনেক জায়গায় বিচরণ, অনেক জায়গায় বিচরণ হয়ে আছে, তাই এর নাম বিচরণ। এর নাম কি? বিচরণ। এইভাবে নামকরণটা হয়েছে। তো এই সিকুলার স্নায়ুর মাধ্যমে মেডুলা অবলঙ্গটা জমা হয়, তখন আর কি, তখন তোমার যে ধমনিকাগুলো সংকুচিত করার কাজ করে, পেসমেকারকে বেশি বেশি ইলেকট্রিক সিগন্যাল দেওয়ার কথা বলে, এইভাবে করে রক্তচাপ আবার স্বাভাবিক। এবার নিম্নচাপ ব্যারোসেপ্টর। নিম্নচাপ ব্যারোসেপ্টর রোগগুলো খুব বেশি সময় লাগবে না, এটা একটু তোমরা একা একা বুঝবা না, এই জন্য একটু আমি ডিটেলস বলছি আর কি। হ্যাঁ, এখন বুঝতে পারছো তো ব্যাপারটা? আচ্ছা, এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলো। প্রাচুর্য, এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ। তাহলে এবার আমরা আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা নিম্নচাপ ব্যারোসেপ্টরে যাই। তোমরা বুঝতে পারছো সবাই? তাহলে এবার নিম্নচাপ ব্যারোসেপ্টরে যাই। নিম্নচাপ ব্যারোসেপ্টর গুলা কোথায় কোথায় আছে? বলছে যে এটা হলো বড় বড় সিস্টেমিক শিরাতন্ত্রে আছে। আমরা তো জানি সিস্টেমিক শিরাতন্ত্র বলতে যেই শিরাটা সরাসরি শরীরের সাথে হার্টের সম্পর্ক, সেই আজকে অন্য কোথাও কিন্তু প্রবেশ করে কোষিক জালিকায় পরিণত হয়েছে এরকম ঘটনা না, সেগুলোকে সিস্টেমিক বলে। আমরা সামনে আরো পড়বো সিস্টেমিক কাকে বলে। হ্যাঁ, যেমন আমরা, হ্যাঁ, কোষিক জালিকা শিরা হয়। যেমন ধরো আমরা জানি না পোর্টাল শিরাতন্ত্র, পোর্টাল শিরাতন্ত্র নাম কেন হলো? কারণ ও কিন্তু যে ধরো এই যে এখানে ধরো পোর্টাল শিরাতন্ত্র নামকরণ কেন হয়েছে? কারণ এখানে ধরো একটা ধমনী আসছে, ধমনী ঢুকছে, ধমনী ঢোকার পরে এটা কৌশিক জালিকায় পরিণত হয়েছে, মনে করো কৌশিক জালিকায় পরিণত হয়েছে, হয়ে এবার এখানে আবার নতুন করে কৌশিক জালিকা হয়ে তারপর মনে করো একটা শিরা হয়েছে, হয়ে এই শিরাটা ডাইরেক্ট হার্টে যাওয়ার কথা, হার্টে না যে আগে গেছে কোথায়? লিভারে। এই জন্য এর নাম কিন্তু যে সিস্টেমিক আর বলা যাবে না। যদি কোনো শিরা আসার পথে, হার্টে আসার পথে অন্য কোনো বাড়ি হয়ে আসে, তাহলে ওর নাম আর হচ্ছে সিস্টেমিক বলা যাবে না। বুঝা গেল কি? তখন ওটা হলো পোর্টাল হয়ে যায়। তো এটা হলো বড় বড় সিস্টেমিক শিরা, যেটা হলো ডাইরেক্ট হার্টের সাথে সম্পর্ক, শরীর থেকে ডাইরেক্ট হার্ট, অন্য কোথাও ঢুকে নিয়ে আর কি, সেইগুলোকে আমরা সিস্টেমিক বলবো। সিস্টেমিক মানে যেটা স্বাভাবিক সিস্টেম, যেটা স্বাভাবিক সিস্টেমে চলে, সেটাই হলো
সিস্টেমিক। যেমন তুমি প্রতিদিন পড়া শেষে মনে করো তুমি প্রতিদিন পড়া শেষে বাড়ি যাবে, এটাই তোমার সিস্টেম। কিন্তু কোনোদিন যদি তুমি বাড়ি যাওয়ার পথে অন্য কারো বাসায় হয়ে তারপরে বাড়ি যাও, তাহলে এটা অস্বাভাবিক, তখন এটা পোর্টাল। পোর্টাল যদিও নামকরণ হচ্ছে পোর্ট, মানে বন্দর। পোর্ট মানে কি? বন্দর। যেমন একসময় তুরস্কের পেঁয়াজ আসতো 250 টাকা কেজি হয়ে গেছিল যখন বাংলাদেশি পেঁয়াজগুলো, তখন করোনার মধ্যে সম্ভবত। তখন কিন্তু ওই তুরস্কের পেঁয়াজগুলো ডাইরেক্ট বাজারে ঢুকতো সমুদ্র বন্দরে। প্রথমে ওটাকে বলা হয় বন্দর বা পোর্ট, পোর্টে নামতো, তারপরে বাজারে আসতো। তাহলে ডাইরেক্ট বাজারে আসছে না, ঠিক আছে? আর ইন্ডিয়ার অনেক পেঁয়াজ ডাইরেক্ট বাজারে চলে যায়, ওটা হলো সিস্টেমিক। আর তুরস্কেরটা আসছে ডাইরেক্ট আসতে পারছে না, আগে সমুদ্র বন্দরে নামছে তারপরে আসছে, তখন ওইটার নাম হলো পোর্টাল। পোর্ট থেকে পোর্টাল, বুঝা গেল? এই তাহলে বড় বড় সিস্টেমিক যে শিরাগুলো আছে, এই বড় বড় সিস্টেমিক শিরার মধ্যে কিছু নিউরনের ডেনড্রাইট আছে যারা আয়তন রিসেপ্টর হিসেবে কাজ করে। রক্তের আয়তন কমে যাওয়া মানে রক্তে পানির পরিমাণ কমে গেছে বা রক্ত খুব কমে গেছে, এটাকে বলা হয় আয়তন রিসেপ্টর। রক্ত নালীর মধ্যে যতটুকু রক্ত থাকার কথা তার থেকে অনেক কমে গেছে, এটাকে বলা হয় আয়তন। আয়তন কমে গেছে রক্তে। তো এইটা বোঝার জন্যও আবার এবার দেখো কিছু শিরা ভূমিকা রাখছে। হ্যাঁ, এছাড়াও ডান অলিন্দ এবং ভেন্ট্রিকল দয়, সেখানেও কিছু রিসেপ্টর আছে, সেখানেও কিছু রিসেপ্টর আছে। ওই রিসেপ্টরগুলা রক্তর মধ্যে পানির পরিমাণ কম কিনা বা হার্টে রক্ত কম আসছে কিনা, রক্ত যদি শরীরে কম থাকে হাড়েও রক্ত কম আসবে, তো তখন আসলেই ওই ডেনড্রাইট গুলোতে টাচ লাগলে বুঝে ফেলবে আরে রক্ত তো কম, মানে রক্তে পানির পরিমাণ কম। তখন এটা আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুর মাধ্যমে ওখানে যে ডান অ্যাট্রিয়ামে এবং সিস্টেমিক শিরাতে যে ডেনড্রাইট গুলো আছে এগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটা তোমার চলে যাবে আমাদের অগ্র মস্তিষ্কে। হাইপোথ্যালামাস নামে একটা গ্রন্থি আছে, এটা অগ্র মস্তিষ্কে থাকে। তো ওই হাইপোথ্যালামাস গ্রন্থি, তো ওই গ্রন্থির ওইখানে যে টাচ লাগবে ঘন রক্তটা, মানে পানি কম যুক্ত রক্তগুলা ওখানে টাচ লাগবে, এই স্নায়ুগুলাতে খবর যাবে। মানে প্রথমে এই স্নায়ুতে রিসেপ্টরে লাগলো, রিসেপ্টর প্রথমে কিন্তু ওই হাইপোথ্যালামাসের গ্রন্থির কাছে খবর পাঠালো যে রক্তে কিন্তু পানির পরিমাণ কম, রক্ত কিন্তু অনেক কম। এটা হাইপোথ্যালামাসের কাছে স্নায়ুগুলা খবর পাঠালো। হাইপোথ্যালামাসের কাছে যখন খবরটা গেল, তখন হাইপোথ্যালামাস বুঝতে পারলো যে রক্তে যদি পানির পরিমাণ কম থাকে, আয়তন কম থাকে, তাহলে তো পানির পরিমাণ বাড়াতে হবে, তাহলে অপচয় রোধ করতে হবে, তো অপচয় রোধ করার জন্য কিছু কাজ করে ওই হাইপোথ্যালামাস গ্রন্থি। কি কাজ করে? অপচয় রোধ করার জন্য আমরা জানি আমাদের যে নেফ্রন আছে, অর্থাৎ হলো আমাদের বৃক্কের মধ্যে নেফ্রন আছে না, নেফ্রন আছে, এখানে অসংখ্য রক্তজালক থাকে। এই রক্তজালককে বলা হয় গ্লুমেরুলাস, তাই না? গ্লুমেরুলাসের বাংলা অর্থ কি? গ্লুমেরুলাসের বাংলা অর্থ কে বলতে পারো বলতো? কেউ পারে না। না না, ওখানে ওখান থেকে আলট্রাসোনিক গ্লুমেরুলাসের বাংলা অর্থ সুতার পুতলি। সুতার পুতলি মানে এটা সুতার মতো, সুতা যেমন অনেক গোল হয়ে পুতলি হয়ে থাকে না, এটার নাম হলো সুতার পুতলি। বোনস ক্যাপসুল যেটা সেটা পেয়ালা আকৃতি, ওই নিচে থাকে, থাকে, এটা হলো সুতার পুতলি বলে। এখন হচ্ছে যেটা হয় যে আমরা জানি নিচের দিকে আবার বোনস ক্যাপসুল, তাই না? তারপরে তো এটা আবার এইভাবে অসংখ্য শাখা হবে, ভালো করে রাখলাম না, এমনি মেইন জিনিসটা বুঝতে এইভাবে করে পরে এখানে সংগ্রহ নালী, তাই না? এই যে সংগ্রহ নালী। এখন হাইপোথ্যালামাস গ্রন্থি যে কাজটা করবে, অপচয় রোধ করতে হবে। প্রস্রাবের মধ্যে যে পানি বের হয়ে যাচ্ছে, প্রস্রাব যখন হয় তখন তো অনেক পানি বের হয়ে যায় না, তখন চিন্তা করে শরীরে এমনিতে পানি কম, আর প্রস্রাব দিয়ে এত পানি বের হয়ে গেলে রক্তে পানি তো আরো কমে যাবে। তখন হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এর বাংলা অর্থ কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক, ইউরিন থেকে ইউরেটিক আসছে তো। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এর অপর নাম কিন্তু ভেসোপ্রেসিন, তাই না? ভেসোপ্রেসিন।
তাহলে অ্যান্টি ডায়াবেটিক হরমোনের অর্থ হলো অ্যান্টি মানে বিরুদ্ধে, ডাই মানে দ্বিগুণ, ইউরেটিক মানে প্রসাব। দ্বিগুণ প্রসাব হওয়ার বিরুদ্ধে কাজ করবে এই হরমোনটা, দ্বিগুণ বা বেশি প্রসাব হওয়ার বিরুদ্ধে কাজ করবে। বুঝা গেল কি? বেশি প্রসাব হওয়ার বিরুদ্ধে কাজ করবে। তাহলে এই হরমোনটা কি করবে যে বেশি যেন প্রসাব না হয়, তাহলে এই হরমোনটা তোমার এসে এখান থেকে সংগ্রহ নালিকার কোষগুলো আছে, এই কোষগুলোতে অ্যান্টি ডায়াবেটিক হরমোন টাচ করবে, সবগুলো কোষে যাবে। কোষে গেলেই এখানে যখন অ্যান্টি ডায়াবেটিক হরমোন যাবে তখন এখানে যে রক্তজালক আছে, আশপাশে রক্তজালক আছে, এই রক্তজালকের মধ্যে প্রস্রাবের পানিগুলো ঢুকে যাবে। প্রস্রাবের হ্যাঁ যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন সংগ্রহ নালিকার কোষগুলোর প্রাচীর তো কোষ দিয়ে গঠিত, সংগ্রহ নালিকার প্রাচীরের কোষগুলোতে অ্যান্টি ডায়াবেটিক হরমোন ঢুকে যাবে। ঢুকে গেলে কি হবে, এই কোষগুলো তখন পানি ভেদ্য হয়ে যাবে, মানে পানি বের হওয়ার ক্ষমতা পেয়ে যাবে। তখন সংগ্রহ নালিকার কোষগুলো থেকে পানিগুলা এর আশপাশে রক্তজালক আছে, রক্তজালকের মধ্যে পানিগুলা পাঠিয়ে দেবে। তারপর কি হবে? হ্যাঁ আচ্ছা, রক্তজালকের মধ্যে যদি পানি চলে আসে তাহলে রক্তে পানির পরিমাণ বাড়বে না? ওখান থেকে প্রবাহিত। হ্যাঁ, আর প্রস্রাব কি হবে, ঘন হবে না? ওই জন্য দেখবে পানি যদি কম খাও প্রস্রাব কি হবে, হলুদ হয় না? রোজার মাসে আমরা এটা ফলো করি না? রোজার মাসে তুমি ইফতারের আগে যদি কখনো প্রস্রাব করো বা ইফতারের পরেও করো, কারণ কেবল পানি খেলে তো আর এটা প্রস্রাব তৈরি হবে না, তখন দেখবে যে তোমার প্রস্রাব ছাগলের মতো হবে। দেখেছো কখনো, খেয়াল করছো? খেয়াল করতে হয় এগুলা। হ্যাঁ, এমনকি মানুষ যে হাগু করে ওই হাগু খেয়াল করতে হয় তোমার শরীর সুস্থ রাখতে গেলে। হাগুর কালার যদি স্বাভাবিক না হয়, অন্যরকম হয়, তাহলে বুঝতে হবে তোমার অসুখ হয়েছে, তখন তোমার ট্রিটমেন্ট করতে হবে। বুঝতে পারছো? এগুলো ফলো করতে হয়। হ্যাঁ, ঘিন্না খাঁটি, কিন্তু ওইটা যদি আবার অন্য কিছু রকম হয় তাহলে সমস্যা। কালো হাগু হচ্ছে কিনা, সাদা হাগু হচ্ছে কিনা, এগুলো ফলো করতে হয়, কারণ রোগ বেশি হয়ে গেলে তখন তো সমস্যা। আগে ভাগে ডাক্তারকে বলতে পারবা। বুঝতে পারছো? তারপরে হাগু হচ্ছে ভাসছে কিনা, অনেক সময় দেখা যায় প্যানিক করতে হাগু ভাসছে, তাহলে বুঝতে হবে তোমার লিমিট পরিপাক হচ্ছে না। বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো হাগুর সাথে এটা সম্পর্ক আছে। এখন এরপরে হাগুর কাহিনী বলবো, এখানে কিন্তু আছে হাগুর কাহিনী, যে পানি ঢুকলো। আচ্ছা, এখন পানি ঢোকার পর যে পানি ঢুকছে, পানি ঢোকার পরে এর নাম আবার ভ্যাসোপ্রেসিন কেন হলো বলো তো? যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভেসো, হ্যাঁ ভেসো মানে ভেসেল, হ্যাঁ ঠিক ধরেছো। রক্তনালী সংকোচন করার একটা কাজ হয় এখানে আর কি। সংকোচন হলে চাপ বাড়বে না, রক্তনালীকে সংকোচন করবে। হ্যাঁ, তাহলে ভেসেল গুলাকে চাপ দিবে, পেস করবে, যাতে করে ভেসেল গুলো চিকন যদি হয় তাহলে রক্ত একটু জোরে চলবে, একটু জোরে চালানো হলো। আগে স্লো ছিল, অল্প রক্ত, তাই এখন যদি একটু রক্তনালীকে চিকন করি তাহলে অল্প রক্ত থাকলেও কিন্তু একটু চাপটা বাড়বে, রক্তের চাপটা একটু বাড়বে, চাপের উপরেও এর কাজ করে। হ্যাঁ, আয়তন বাড়ালো। আচ্ছা, আরেক রকম ভাবে আয়তন বাড়ায়, বলা হচ্ছে বৃক্ক থেকে রেনিন এনজাইম ক্ষরণ হয়। এই রেনিন এনজাইম, এই রেনিনের বানান কিন্তু একটু ভিন্ন। হ্যাঁ, এই রেনিনের বানান এরকম, আরেকটা রেনিন আছে, হ্যাঁ এরকম। হ্যাঁ, এটা হলো হ্যাঁ পরিপাকতন্ত্রে পাকস্থলীতে যে এনজাইম সেইটা, আর এটা হলো বৃক্ক বোঝায়। হ্যাঁ, বৃক্ক থেকে বের হয় এনজাইম। এখন পরীক্ষায় যদি রেনিন ভিএস রেনিন বলে তাহলে এটা পার্থক্য লিখতে হবে, তাই কি না? তাহলে বানান দেখে বুঝতে হবে। তাহলে রেনিন এনজাইম কি করে, রেনিন এনজাইম যে কাজটা করে, রেনিন এনজাইম সেই কি করে, যে এই রেনিন এনজাইম বৃক্কের কোথা থেকে বের হয় জানো? এইখান থেকে বের হয়। রেনিন এনজাইম বের হয় এখান থেকে। এই যে এইখানে কিছু কোষ আছে, এখানে কিছু কোষ আছে। হ্যাঁ, এই সমস্ত কোষ থেকে রেনিন এনজাইম বের হয়। তো এই জায়গাটার নাম জাস্টা মেডুলারি বলা হয়, জাস্টা মেডুলারি বলা হয়। দেখো এখানে বই লেখা আছে জাস্টা, হ্যাঁ জাস্টা গ্লোমেরুলার কোষ বলা হয়। জাস্টা মানে পাশে, লিখে রাখতে পারো, জাস্টা মানে পাশে, আর গ্লোমেরুলা মানে গ্লোমেরুলা ওই যে সুতার পুতলি। তাহলে সুতার পুতলির পাশের কোষগুলা, সুতার পুতলির পাশের কোষগুলা কি করে, রেনিন এনজাইম ক্ষরণ করে। সুতার পুতলির পাশে আছে না, সুতার পুতলির পাশে আছে না, তাই এরকম নাম হয়েছে জাস্টা গ্লোমেরুলার কোষ, সুতার পুতলির পাশের
কোষ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কিন্তু আসলে যে পরীক্ষা দিতে আসে যে জাস্ট গ্লোমেরুলার কোষ নামকরণ কেন হলো, তোমার হচ্ছে মনে হয় শুধু আমার স্টুডেন্ট যারা তারাই পারবে, আর বাংলাদেশে কেউ পারবে, কারণ কেউ অর্থ বুঝে পড়ে না তো। স্যার আরেকবার হ্যাঁ, অর্থ বুঝে পড়ে, অর্থ বুঝে পড়ায়ও না। কার পাশে বললেন এই যে জাস্টটা গ্লোমেরুলার মানে জাস্টটা মানে পাশে, জাস্টটা মানে কি পাশে, গ্লোমেরুলার মানে এই যে এটা কি সুতার পুতলি না, গ্লোমেরুলাস মানে সুতার পুতলি, গ্লোমেরুলাস মানে কি সুতার পুতলি কিনা, গ্লোমেরুলাস মানে সুতার পুতলি। তাহলে সুতার পুতলির পাশে, সুতার পুতলির পাশের কোষগুলা রেনিন এনজাইম ক্ষরণ করে। এই রেনিন আরেকটা কাজ করে রক্তের আয়তন বাড়ায়, মানে রক্তে পানি পরিমাণ বাড়ায়। সেটা কি, হাগুর ভিতর থেকে যেন পানি বেশি বের হয়ে না যায়, হাগুর ভিতরে পানিগুলো রক্তের মধ্যে দিয়ে দেয়। বুঝতে পারছো? তখন ওই জন্য বলে না পানি কম খেলে হাগু কষা হয়ে যায়, বুঝলেন? তাহলে কি ওই যে ওখানকার অপচয় করতে দিবে না তো, অপচয় করতে দিবে, অপচয় করতে দেবে না, ও ওখানকার পানিও নিয়ে নেবে। জাস্টটা গ্লোমেরুলাস নেয় না, ও তো যে এনজাইমটা পাঠাইছে না, ওই এনজাইম এই কাজটা করে, ওই এনজাইম এই কাজটা করে ওখান যে থেকে রেনিন উৎপন্ন হয়, রেনিন কাজ করে। হ্যাঁ, রেনিন এনজাইমটা কাজ করে। রেনিন এনজাইমটা পরিপাকতন্ত্রে যায়, পরিপাকতন্ত্রের যে রক্তজালক আছে না, পরিপাকতন্ত্রের আশপাশে এনজাইমটা ওই রক্তজালকের মধ্যে ঢুকলেই ওই রক্তজালক আবার পানি ঢেলতে হয়, তখন ওই যে ল্যাকটিন গুলো যাচ্ছে তো ওর মধ্যে পানি সহ যাচ্ছে না, তখন ওখানকার রক্তজালক কি করে, বৃহদন্তের রেকটামে যে রক্তজালক আছে ওই রক্তজালকগুলো কি করে ওই হাগুর থেকে পানি নিয়ে নেয়। বুঝতে পারছো? এটা যদিও ঘৃণা ঘটে কিন্তু এটাই ফ্যাক্ট। হাগুর পানি খাওয়া রক্তে যাওয়া এটা কেমন দেখাচ্ছে না, তাই কি না? বুঝেছো ব্যাপারটা? আমি আরেকবার বলি শর্টকাটে, তাহলে আশা করি বুঝে ফেলবা। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, এই রিসেপ্টর গুলো আছে কোথায় কোথায় বলছে, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর গুলো আছে হলো সিস্টেমিক, বড় বড় সিস্টেমিক শিরা, এই বড় বড় সিস্টেমিক শিরার অন্তঃপ্রাচীরে থাকে। এছাড়া থাকে হলো ডান অলিন্দ বা ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দয়, দুই জায়গায়, দুই ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকলের ভিতরের প্রাচীরে ওখানে ওই রিসেপ্টর গুলা থাকে। তো তারা কি করে, রক্তের আয়তন যদি কমে যায়, রক্তে পানি পরিমাণ কমে গেছে, রক্ত অল্প হয়ে গেছে, সাথে সাথে খবর চলে যাবে ব্রেনে, হাইপোথ্যালামাস গ্রন্থি আমাদের অগ্র মস্তিষ্কে আছে। এই হাইপোথ্যালামাস গ্রন্থি, এই হাইপোথ্যালামাস গ্রন্থিতে গেলে কি হবে, হাইপোথ্যালামাস গ্রন্থি বুঝতে পারবে রক্তের আয়তন কমে গেছে, তখন হাইপোথ্যালামাস গ্রন্থি এই কি করবে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষরণ করে দেবে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষরণ করবে। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনের দুইটা কাজ তো, এই জন্য এর নাম ভেসোপ্রেসিনও বলা হয়। কারণ কি, যে ভেসো মানে ভেসেল রক্তনালী, প্রেসিন মানে প্রেস মানে রক্তনালীকে চাপ সৃষ্টি করে, সংকুচিত করার কাজও করে। সংকুচিত করলে রক্ত প্রবাহ একটু জোরে হবে, অন্তত একটু জোরে হবে। রক্ত এমনি কমে গেছে, রক্তনালী ওরকমই থাকে, তাহলে তো রক্ত বেশি জোরে দৌড়াবে না, দৌড়াবে না। আর যদি চিকন করে দিই তাহলে কি একটু রক্ত তাও তো জোরে দৌড়াবে, তাই না? এই জন্য এর দুইটা নাম। অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি করবে, এর সরাসরি নেফ্রনের বৃক্কের ভিতরে যে নেফ্রন আছে, নেফ্রনের সংগ্রহ তালিকার কোষের মধ্যে ঢুকে যাবে। তখন এই কোষগুলা কি করবে, যে এখানে তো পানি আছে, প্রস্রাবের পানি আছে না, এর মধ্যে প্রস্রাবের পানি মানে প্রস্রাব সহ পানি, প্রস্রাব স্বাভাবিক যেভাবে হয় সেভাবে এখানে অনেক প্রস্রাব পানি আছে। তখন প্রস্রাবের মধ্যে যে পানি আছে ওই পানিগুলোকে এই কোষগুলোতে আসবে, পানি ভেদ হয়ে গেছে এই কোষে আসবে, পানি ভেদ হয়ে যাওয়ার কারণে এই কোষ চিনি ভেদ করে রক্তজালকে পানি চলে যাবে। স্যার ওখানে রক্তজালক কি, এগুলো কি কোষিক জালিকা? হ্যাঁ, কোষিক জালিকা, রক্তজালক হলো কোষিক জালিকা, চিকন চিকন রক্তজালক সংগ্রহের আশপাশে চিকন চিকন রক্তজালক, কিন্তু ওই কারণে আল্লাহ রেখে দিয়েছে, দরকার যদি পড়ে তাহলে প্রস্রাব থেকে যেন পানি নিতে পারে, ওই জন্য আল্লাহ ওখানে আগে দিকে রেখে দিয়েছে। বুঝছো? তাহলে এখানে কোষিক জালিকার মধ্যে পানি ঢুকে গেল, প্রস্রাবে পানি ঢুকে গেল, তাহলে অটোমেটিকলি রক্ত একটু পানি পেলো না, রক্ত একটু পানি পেলো কিনা, রক্ত পানি পেলো। এইভাবে রক্তের আয়তন একটু বাড়ানোর কাজ করলো। আরেকটা কিভাবে বাড়ানোর কাজ করে, যে গ্লোমেরুলার যে জাস্টা গ্লোমেরুলার কোষ হলো যে এই যে গ্লোমেরুলার পাশে সংগ্রহনালিকা আর গ্লোমেরুলাস এর মাঝে কিছু কোষগুচ্ছ, গোটাটা যদি কোষ আছে, ফাঁকা তো নাই, সব কোষ দিয়ে ভরা, কিন্তু এইখানকার কিছু কোষ আছে, এর পাশের কোষগুলা, এই কোষগুলা রেনিন এনজাইম ক্ষরণ করতে পারে, রেনিন এনজাইম ক্ষরণ করতে পারে। রেনিন এনজাইম ক্ষরণ করলে কি হয়, এই রেনিন এনজাইম সে সরাসরি যে কাজটা করতে পারে সে হচ্ছে যে
পরিপাকতন্ত্রের মধ্যে থেকেও পানি নিয়ে রক্তের মধ্যে দিয়ে দেওয়ার কাজটা করতে পারে। পরিপাকতন্ত্রের মধ্যে বলতে ওই যে হাগুর মধ্যে পানিগুলো নিয়ে রক্তের মধ্যে দিয়ে দেওয়ার কাজটা করতে পারে। তো সেখানে এত কিছু লেখেনি, না লিখে সংক্ষেপে লিখছে এটা যে রেনিন এনজাইম ক্ষরণ বেড়ে যায় এবং রেনিন এনজাইম কার্যকরী জটিল প্রক্রিয়ার মাধ্যমে আয়তন বাড়িয়ে এটা, কিন্তু আসলে এই কাহিনী ঘটে। বুঝতে পেরেছো? এখানে আরেকটা শব্দ হয়তো বা বুঝবে না, সেটা দেখো নিম্নচাপ ব্যারোচিত্রের 6 নম্বর লাইন না 5, নিউরো হাইপোপ্রোফাইসিস পাইছো? হ্যাঁ। তাহলে এটা ভাঙলে কি হয় দেখো, নিউরো মানে নিউরন, নিউরো মানে নিউরন, হাইপো মানে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে সংক্ষেপে হাইপো বলছে। হ্যাঁ, যে হাইপোথ্যালামাস যে গ্রন্থি আছে সেই হাইপোথ্যালামাস গ্রন্থির এরকম একটা কাহিনী হয়। হাইপোথ্যালামাস গ্রন্থির এখানে একটু উপবৃদ্ধি হয়, একটু উপবৃদ্ধি হয়। হাইপোথ্যালামাস গ্রন্থির এখানে একটু উপবৃদ্ধি, ফাইসিস মানে বৃদ্ধি, ফাইসিস মানে বৃদ্ধি। সেইখানে কিছু একজন আছে, একজন মানে হচ্ছে যে নিউরনে একজন থাকে না, নিউরনে একজন থাকে, এরকম ধরো নিউরন, নিউরনে একজন, এই একজনটা এরকম করে এই উপবৃদ্ধির এইখানে চলে আসে। নিউরনের কোষগুলো বেয়ে বেয়ে অ্যান্টিডাইরেটিক হরমোন বের হয়, অ্যান্টিডাইরেটিক হরমোন বের হয়, নিউরনের কোষগুলো বেয়ে বের হয়। হ্যাঁ, এবং এখানে যে বৃদ্ধি আছে একটু, ওই যে হাইপোফাইসিস, হাইপো মানে হাইপোথ্যালামাস, ফাইসিস মানে বৃদ্ধি। তাহলে হাইপোথ্যালামাসের যে একটু বৃদ্ধির জায়গা আছে, সেই বৃদ্ধির জায়গাতে নিউরন দিয়ে গড়িয়ে অ্যান্টিডাইরেটিক হরমোন আসে, কারণ ব্রেন তো গোটাটা নিউরন দিয়ে গঠিত। বুঝা গেল কি? এই জন্য এর নাম হলো নিউরো হাইপোফাইসিস। নিউরো মানে নিউরন, হাইপো মানে হাইপোথ্যালামাস, ফাইসিস মানে বৃদ্ধি, যে বৃদ্ধির জায়গাটা আছে সেইখান থেকেই কিন্তু অ্যান্টিডাইরেটিক হরমোন বের হয়। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ বলো। এটার মধ্যে না কোশ্চেন হচ্ছে রেনিনের কথা মনে হয়, আমার মনে হলো যে হচ্ছে হরমোনের প্রভাবে এনজাইম সক্রিয় হয়। তো তাহলে ওই যে যকৃৎ থেকে যে অ্যাঞ্জিওটেনসিনোজেন নিঃসৃত হয়, হ্যাঁ ওটার কারণে এনজাইম ক্ষরণ হয়। এটা এখানে লেখা নাই তাই বললাম। ওখানে বইয়ে লেখা আছে যে রেনিন এনজাইমের প্রভাবে অ্যাঞ্জিওটেনসিনোজেন হচ্ছে সক্রিয় হয়। না, এখানে তোমার হচ্ছে যে কিছু ক্ষেত্রে যে হরমোন এনজাইমকে অ্যাক্টিভ করে, কিছু ক্ষেত্রে উল্টা কাহিনীও ঘটে। হ্যাঁ, এনজাইম হরমোন কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আচ্ছা বলো, এইটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ছেলেরা বলো, আছে বলো, মেয়েরা বলো তো। প্রাচুর্য, এটা বুঝতে পেরেছো? বানায় লেখা যাবে তো? হ্যাঁ, বানায় লিখতে হবে, মুখস্থ করবা না, কিছু শব্দ মুখস্থ করবা। হ্যাঁ, তারপর হলো বানায় লিখবা। বুঝতে পেরেছো? তাহলে পড়াশোনা খুব ইজি। আর সবসময় মনে রাখতে হবে, যাই পড়ো না কেন মাতৃভাষায় বুঝে বুঝে করতে হবে। তুমি যখন হচ্ছে যে না বুঝে মুখস্থ করবা, বাংলাদেশে পড়াশোনা এতটাই খারাপ। আমার মেডিকেল স্টুডেন্ট যারা আছে আমি ওদেরকেও জিজ্ঞেস করি, হ্যাঁ, তো ওদেরও বাংলা পড়ায় না। স্যাররা এটা বাংলা অর্থ কি হচ্ছে যে জানি না। মেডিকেলের টিচার হওয়া দরকার ছিল, তাই না? আচ্ছা, তাহলে এটা আগামী দিন হলো সবাই একটু বলার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে মুখস্থ হয়েছে কেন বুঝতে পারবো। আগামী 2 দিনে ইনশাল্লাহ আমরা এটা শেষ করবো। এরপরে তেমন কিছু নাই, রোগগুলো আমরা 2 দিনে শেষ করতে পারবো। তারপরে আমরা পরের সপ্তাহ থেকে 5 অধ্যায় শুরু করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।